আজ জানিয়ে দেব আজকে 40টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। ধর্মতলে অনুমতি দিল না কোর্ট, তারা মণ্ডলে খুশি কালীঘাট, মঞ্চ বাঁধতে না দিলেই পথে খালি গলাতেই সভা, বললেন মমতা। মমতাকে ছাড়লেন মদন ও ঋতব্রতর পাশে বসেই কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা। অভিষেকের জন্যই জেলে গিয়েছিলাম, দল ছেড়ে বিস্ফোরক অনুব্রত, 21শে জুলাইয়ের আগেই মহাধামাকা। সবাই টাকা পাবেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে জল্পনার অবসান ঘটালেন শুভেন্দু অধিকারী। কামদুনি কাণ্ডে এনকাউন্টার চায় পরিবার, নিম্ন আদালতের রায় সুপ্রিম কোর্টে বহাল রাখতেই চেষ্টা করবে রাজ্য, শুভেন্দু। সব মামলায় রক্ষা কবচ চেয়ে আদালতে অভিষেক, কতগুলি মামলা রয়েছে, রাজ্যের জবাব চাইল হাইকোর্ট। কলকাতায় 84টি ছোট বড় রথ, আইন শৃঙ্খলায় নামছে 2000 পুলিশ। শুভেন্দু উদ্বোধন করা পুজো বন্ধ করে তৃণমূল, পালা বদলের বাংলায় বিরাট চমক নিউটাউন সনাতনীর। অভিষেকের বিরুদ্ধে কত মামলা পুলিশের কাছে জানতে চাইল হাইকোর্ট। শুভেন্দু মডেলেই ঢাল খুঁজছেন তৃণমূল সাংসদ। শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? অবশেষে সামনে এলো খোলাখুলি জবাব। হাইকোর্ট নির্দেশ দিতেই প্রকাশ্যে ছবি, মমতার পাশ থেকে সরে গেলেন অভিষেক। গলার স্বরে নমুনা দিতেই লাগলো 98 মিনিট, এক পাতার স্ক্রিপ্ট, একবার দ্রুত একবার ধীরে পড়তে হয়েছে অভিষেককেই। ছোট থেকে দেওয়াল লিখেনি, মিছিলও করেনি, অভিষেককেই ঝাঁঝালো আক্রমণ অনুব্রতের। বারুইপুরে সূর্যপুর কাণ্ডেই মৃত ছাত্রীর বাবাকে কারা দপ্তরে চাকরি, আর্থিক সাহায্যও দিল রাজ্য। ধর্ষণের আর্থিক সাহায্যেও দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নির্ভয়া দিদি শ্রীরূপার। কে জেলে যাচ্ছে, কে হাজিরা দিচ্ছে, কে খাটের তলায় লুকিয়ে পড়েছে, বিধাননগর আদালতে অভিষেকের হাজিরা, কি বলছে শ্রমিক ভট্টাচার্য। 21শে জুলাইয়ের সমাবেশ সফল করতে 6 জেলাকে বড় দায়িত্ব ঋতব্রত শিবিরের, কর্মীদের বিশেষ বার্তা। কামাক স্ট্রিট দলটাকেই শেষ করে দিয়েছে, হতাশা কল্যাণের, উনি কোন দিকে আছেন প্রশ্ন তুললেন দিলীপ। অভিষেক বাঘের মতো লড়ছে, দল ত্যাগীদের এটা আসলে সস্তা বাহানা, লাইভে এসে বেঈমানদের মুখোশ খুললেন মমতা। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গিয়েছে ওটা। কালীঘাট ত্যাগী নেতা নেত্রীদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বারুইপুরে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে 8, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প কারা কারা পাবেন, কিভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত আপডেট। সম্পূর্ণ নির্দোষ ছিলেন ইন্দ্রজিৎ, বারুইপুরের নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি শুভেন্দু সরকারের। পাকাপাকিভাবে কলকাতাতেই থাকবেন তসলিমা, বড় ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। নয়ডার আবাসিক ভবনে বিধ্বংসী আগুন, মৃত 2, অগ্নিগ্রাসে কমপক্ষে 50টি পরিবার। তোলা হয়েছে টাকা, জানেন না উপভোক্তারাই, তৃণমূলের আমলের আবাসের দুর্নীতি ফাঁস ডোমকলে। প্রমাণ করে দেব আপনার টিমের 10 জনের 8 জন চোর, মমতাকে চ্যালেঞ্জ মদনের। ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন, নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের। মনীষ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর। আপনার জীবন আমাদের কাছে মূল্যবান, সোনাম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ মহুয়ার। ফের রাজ্যে আসছেন অমিত শাহ, টানা বৈঠকেই চলবে দফায় দফায় 3 দিনের সফরের ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চুরি রুখতে রাম মন্দিরে সিইও নিয়োগ, একদিনেই আবেদন 1000-এর বেশি, কি যোগ্যতা প্রয়োজন? 15 বছরের সম্পর্কে ইতি, আর ফিরব না, দল ছেড়ে এই চোখে জল রচনার। এবার কার হাত ধরছেন হুগলির সাংসদ? শালতোরা হাসপাতালে রোগীকে নিষিদ্ধ রিঙ্গার ল্যাকটেট, অভিযোগ বিজেপি বিধায়কের। দলের পার্টি অফিস বিজেপির হাতে তুলে দিয়ে তৃণমূল নেতা বললেন, আমি মমতার সঙ্গেই আছি। বিজেপির শেষ দেখে ছাড়বেন, তৃণমূলের ডামাডোল নিয়েও বিস্ফোরক মমতা। আপাতত কোনো আইনি পদক্ষেপ নয়, মহুয়া মৈত্রকে স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট, কোনো মামলা। আবাস তালিকায় নাম উঠলেও মেলেনি সম্পূর্ণ টাকা, কাঁচা মাটির ঘরের দেওয়াল ধসেই মৃত্যু 2 বছরের শিশুর। সেবাশ্রয়ের গাফিলতিতে একরত্তির হাত বাদ, অভিষেকের বিরুদ্ধে এফআইআর। নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি, খুনের চেষ্টা, প্রধানকে ল্যাম্পপোস্টে বেঁধে চড়থাপ্পড় জনতার। অভিষেককে সরিয়ে দিন, দল আবার একজোট হয়ে লড়বে, ঋতব্রত শিবিরে যোগ দিয়েই মমতাকে বার্তা মদন মিত্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে।
হাইকোর্ট বলছে বিড়লা তারা মণ্ডলের সামনে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। সভার অনুমতি পেয়ে আদালতের কাছে কৃতজ্ঞ মমতা, তবে পুলিশকে নিরপেক্ষ থাকার অনুরোধ করেছেন তিনি। এতদিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তা হচ্ছে না। হাইকোর্ট বলে দিয়েছে বিড়লা তারা মণ্ডলের সামনে সভা করতে পারবে কালীঘাট তৃণমূল। বেঁধে দিয়েছে ভিড়ের চেহারাও। অনধিক 2500 লোক নিয়ে কর্মসূচি করা হবে। হাইকোর্টের নির্দেশে দৃশ্যত খুশি কালীঘাট শিবির। সভার অনুমতি পেয়ে আদালতের কাছে কৃতজ্ঞতা জানিয়েছে মমতা, তবে এই সভায় বিজেপি বা তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠী বিঘ্ন ঘটাতে পারে বলেও আশঙ্কা করছেন বর্ষিয়ার নেত্রী। এতদিন কলকাতায় 21শে জুলাইয়ের দুটি কর্মসূচি হতো, একটি তৃণমূলের, অন্যটি কংগ্রেসের। এই বছরে 3টি সভা হতে চলেছে। কংগ্রেসের যেমন ছিল তেমন, সঙ্গে তৃণমূলের দুটি, একটি কালীঘাট শিবিরের, একটি অন্যত্র ঋতব্রত শিবিরের। কালীঘাট শিবির বাদে অপর দুটি কর্মসূচিতেই আগেই মিলেছিল পুলিশ অনুমতি। শহীদ মিনারে হবে কংগ্রেসের কর্মসূচি। ঋতব্রত শিবির সভা করবে গান্ধী মূর্তির পাদদেশে। মমতা জানায় তারা মেয়র রোডে সভা করতে চেয়েছিলেন, তবে আদালত যে নির্দেশ দিয়েছে তার জন্য কোর্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আদালতের অনুমতি মিললেও পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মমতা। ডেকোরেটর মাইকম্যানদের ভয় দেখানো হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। যদিও মমতার দাবি কর্মসূচি হবেই, প্রয়োজনে রিক্সা বা ঠেলা গাড়িতে দাঁড়িয়ে খালি গলায় বক্তৃতা করবেন তিনি। ঋতব্রত শিবিরের গান্ধী মূর্তির পাদদেশের কর্মসূচিতে 700 থেকে 800 জনের অনুমতি দিয়েছে পুলিশ। এবার কংগ্রেসে 10,000 জনকেই নিয়ে কর্মসূচি করার পুলিশি অনুমতি পেয়েছে। এই অবস্থায় হাইকোর্টের নির্দেশে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে থাকতে পারবেন 2500 জন। হাইকোর্টের এই নির্দেশের কয়েক ঘন্টা পরে ফেসবুক লাইভে আসেন বর্ষিয়ার নেত্রী। প্রশ্ন তুলেন পুলিশের ভূমিকা নিয়ে। মমতার দাবি 2-3 দিন আগে কালীঘাট তৃণমূলের দুই নেতা ডেরেক ও ব্রায়েন এবং শুভনদেব চট্টোপাধ্যায়কে ডেকে পুলিশ হাজিরা মোড়ে মিটিং করার জন্য বলেছিল। তা নিয়েই পুলিশের ওপর তিনি রুষ্ট। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে মমতা বলেন, যেন মনে হচ্ছে এটা লোকাল প্রোগ্রাম, স্ট্রিট কর্নার। এটা ভাবলেন কিভাবে? এরপরে হাইকোর্টের বুধবারের নির্দেশ প্রসঙ্গ মন্তব্য করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আজ আমরা কৃতজ্ঞ আদালতের কাছে। আমাদের প্রোগ্রামে আদালত পারমিশন দিয়েছে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আমাদের প্রোগ্রাম হবে, তবে এই কর্মসূচি সুষ্ঠুভাবেই পালন করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন বর্ষিয়ার নেত্রী। বুধবার ফেসবুক লাইভেও সেই উদ্বেগ তুলে ধরেন তিনি বলেন, আমি জানি ওরা হয়তো ডেকোরেটরকেই ভয় দেখাবে, মাইকম্যানকেও ভয় দেখাবে। আমি বলবো এটা করবেন না। প্রশাসন যেন নিরপেক্ষভাবেই কাজ করে, এটা আমাদের অনুরোধ। জেনে রাখবেন, আমরা কিন্তু খালি গলাতেও বক্তৃতা করতে পারি, তার আয়োজনও আমরা করে রাখবো। দরকার হলে রিকশায় দাঁড়িয়ে, ঠেলাগাড়িতে দাঁড়িয়ে মিটিং হবে। মিটিং যখন আমরা বলেছি করব তখন করব। 21শে জুলাই কলকাতায় তৃণমূলের 2 শিবিরে 2 কর্মসূচি রয়েছে। এই অবস্থায় তৃণমূলের সাধারণ কর্মীরা যাতে কালীঘাট শিবিরে কর্মসূচিতে আসেন সেই বার্তাও দেন তিনি। পুলিশ দলের কর্মীদের কালীঘাট তৃণমূলের কর্মসূচির বদলে অন্যত্র পাঠিয়ে দিতে পারে এমনও আশঙ্কাও করছেন মমতা। বললেন, আমাদের জায়গাটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভুল করে অন্য কোনো জায়গায় যাবেন না। পুলিশ যদি অন্য জায়গায় ঢুকিয়ে দেয়, বাধা ভেঙেই চলে আসবেন। সব জল্পনার অবসান, মমতাকে ছাড়লেন মদন মিত্র। আজ বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসেই কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন তিনি। মমতার দেওয়া সব পদ ছেড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন মদন। তিনি জানান, অভিষেকের জন্যই দলের এই পরিণতি হয়েছে, তার জন্যই ধ্বংস হয়েছে তৃণমূল। দলে নৌকাডুবি হয়েছে ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্যের পর এবার মমতার হাত ছাড়লেন মদন মিত্র। 21শে জুলাই নিয়ে টানাপোড়েনের মধ্যে এদিন বিধানসভায় গিয়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখান তিনি। তাকে দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন মমতা। কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন তিনি। তাকে রাজ্য সাধারণ সম্পাদকও করা হয়েছিল, কিন্তু এদিন সব পদ থেকে ইস্তফা দেওয়ার কথাও ঘোষণা করেন কামারহাটির বিধায়ক। আজ নিজে গাড়ি চালিয়ে বিধানসভায় এসে আসেন তিনি। তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আকরামুজ্জামানদের সঙ্গে বৈঠক করেন। ঋতব্রতের পাশে বসেই তিনি মমতার সঙ্গ ছাড়ার কথাও বলেন। তিনি জানান, একজনের জন্যই দলের এই অবস্থা হয়েছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জন্যই ধ্বংস হয়েছে দল। নিজে গাড়ি চালিয়ে বুধবার বিধানসভায় আসেন তৃণমূল বিধায়ক মদন মিত্র ও নিজস্ব ছবি। রাজ্যে এই পালা বদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। নিজে গাড়ি চালিয়ে বুধবার বিধানসভায় আসেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। রাজ্যে পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল তৃণমূল। আর এর নেপথ্যেই যদি 2 জনের মূল 2 জনের নাম করা হয়, তাহলে তারা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। মঙ্গলবার দুপুরে স্ত্রী ও পুত্রদের ইডি তলবের পরে রাতে সন্দীপন সাহার তালতলার বাড়িতে হাজির হন মদন। প্রায় 2 ঘন্টা সন্দীপনের বাবা অর্থাৎ এন্টালির প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরেই মদনের শিবির বদল নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। আজ দুপুরে বিধানসভায় গিয়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন তিনি। ঋতব্রতদের বৈঠকে মদন মিত্র। এদিন ঋতব্রতর পাশে বসেই মদন বলেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু এক ঘর থেকে অন্য এক ঘরে এলাম। দল একজনের জন্য নয়, সবার জন্য, একজনের জন্য দলের এই অবস্থা। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের জন্য গোটা দল ধ্বংস হয়েছে, দলের নৌকাডুবি হয়েছে।
21শে জুলাইয়ের মেগা সমাবেশের ঠিক মুখেই বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও নজিরবিহীন ওলটপালট। তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবার প্রকাশ্য বিদ্রোহের রূপ নিল। ঘাসফুল শিবিরের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বীরভূমের দাপুটের নেতা অনুব্রত মণ্ডল। বিস্ফোরক কেষ্ট এর আগেই বহুল চর্চিত গরু পাচার মামলায় দীর্ঘ সময় স্ত্রী ঘরে কাটাতে হয়েছিল অনুব্রত মণ্ডলকে। এতদিন পর সেই জেল যাত্রা নিয়ে নীরবতা ভেঙে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন তিনি। অনুব্রত স্পষ্ট দাবি, অভিষেকের চক্রান্তের কারণেই তাকে জেলে যেতে হয়েছিল। এখানেই থামেননি বীরভূমের সদ্য নিযুক্ত ঋতব্রত শিবিরের জেলা সভাপতি। তিনি সাফ জানান, তৃণমূল আজ যা যা সমস্যা তৈরি হয়েছে তার সবটার জন্যই দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান যা পরিস্থিতি তাতে আর কেউ মমতার শিবিরে থাকবেন না। এক মঞ্চে অনুব্রত নতুন সমীকরণের ইঙ্গিত। রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে বুধবার ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন বর্ষিয়ার নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এদিন গোলপার্কে ঋতব্রত শিবিরের তরফে 21শে জুলাইয়ের পাল্টা একটি কর্মসূচির প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে একসঙ্গে হাজির হন অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র। একই সঙ্গে বিরোধী দলনেতা ও শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও শোনা যায়। কেষ্টর গলায় তিনি বলেন, শুভেন্দু কর্মঠ, লড়াকু ছেলে ও রাজনীতিটা বোঝে এবং শিখেছে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তিত রূপ অন্নপূর্ণা যোজনা ঘিরে রাজ্য জুড়ে এখন তুঙ্গে চর্চা। প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে যেমন মহিলাদের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে, তেমনি যোগ্য উপভোক্তাদের নাম বাদ পড়া নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভেরিফিকেশন ও টাকা পাওয়া নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? রবিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, টাকা ঢুকেছে তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা যোগ্য তারা সকলেই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে প্রকল্পের ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া চলছে। এই যাচাই পর্ব শেষ হওয়ার পরে বাকি থাকা লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। জুলাই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন ওয়াকিবহল মহল। 30শে আগস্ট পর্যন্ত চলবে যাচাই প্রক্রিয়া। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলবে আগামী 30শে আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যেই প্রতিটি আবেদন খুঁটিয়ে দেখে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা হবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, ইতিমধ্যেই প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে 35 থেকে 40,000 মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। তিনি আরও বলেন, ভেরিফিকেশনের পর যদি আরও প্রকৃত প্রাপক থেকে থাকেন তবে তারাও প্রকল্পের আওতায় আসবেন। রাজনৈতিক ভেদাভেদ নয়, যোগ্যতায় শেষ কথা। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রী জানান, আগের প্রকল্পে টাকা দিতে দীর্ঘ সময় লেগেছিল, কিন্তু বর্তমান সরকার 1.5 মাসের মধ্যে 1,20,00,000 মানুষের কাছে পৌঁছে গেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে বর্ণ, ধর্ম বা রাজনৈতিক পরিচয় নয়, সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। যারা অযোগ্য তারা তালিকা থেকে বাদ যাবেন, কিন্তু প্রকৃত যারা কোনো উপভোক্তা বঞ্চিত হবেন না। স্বয়ং মুখ্যমন্ত্রী এই বার্তার পর কিছুটা স্বস্তি ফিরেছে আবেদনকারীদের মধ্যে। এখন দেখার বিষয় জুলাই মাসে কতটা দ্রুত বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে যায়। বারুইপুর থেকে কান্দুনি মামলায় সুপ্রিম কোর্টের রাজ্যের অবস্থান বদলের কথা জানিয়েছিলেন শুভেন্দু। বুধবার পরিবারের সঙ্গে দেখা করে ফের সেই আশ্বাস দিলেন। বারাসাতের কান্দুনিতে ছাত্রী গণধর্ষণ এবং খুনের মামলায় নিম্ন আদালত যে রায় দিয়েছিল তা যাতে সুপ্রিম কোর্টে বহাল থাকে চেষ্টা করবে রাজ্য সরকার। বুধবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আশ্বাসেই খুশি পরিবার। তারা চান সরকারি এনকাউন্টারে দোষীদের শাস্তি দেওয়া হোক। 2013 সালে কান্দুনিতে কলেজ ছাত্রীর গণধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল। 2016 সালে অভিযুক্ত দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছিল বারাসাত আদালত। পরে কলকাতা হাইকোর্ট এই মামলায় সাজাপ্রাপ্তদের সাজা কমিয়ে দেয়। ফাঁসির সাজাপ্রাপ্ত এক অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়। বাকিদের মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্তরা 10 বছর জেল খাটার পর খালাস পান। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল নির্যাতিতার পরিবার। মামলাটি দীর্ঘদিন ধরে সেখানেই ঝুলে আছে। শুভেন্দু বুধবার বলেন, আগের সরকার 16টি পিপি আইনজীবী বদল করেই আসামিদের খালাস করার ব্যবস্থা করেছিল। পরিবার সুপ্রিম কোর্টে গিয়েছে, মামলা সেখানেই বিচারাধীন। আমি তাদের বলেছি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবীরা সহযোগিতা করবেন। এই মুহূর্তে এটা রাজ্য সরকার বা রাজ্য পুলিশের হাতে নেই। বারাসাতের ছাত্রীকে যারা ধর্ষণ করে খুন করেছে, সুপ্রিম কোর্টের আইনি লড়াইয়ে রাজ্যের ভূমিকা তাদের পক্ষে থাকবে না। এটা আমি মুখ্যমন্ত্রী হিসেবেই বলে গেলাম। সেই নির্দেশ স্ট্যান্ডিং কমিটিকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে নির্যাতিতার মা বলেন, স্যার বললেন সবই জানেন, উনি তো ছিলেন আন্দোলনে। আমার মেয়ে বিচার পাবে ঠিক। নির্যাতিতার ভাই জানান, তারা চান দোষীদের এনকাউন্টারের মাধ্যমে হত্যা করা হোক। তার কথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমরা আশ্বাস পেয়েছি। উনি সব জানেন। উনি যখন বিরোধী দলনেতা ছিলেন ওর হাত ধরেই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। দাদা বলেছিলেন, আগের সরকার যেভাবে সুপ্রিম কোর্টে মামলাকে চাপা দিয়ে রেখেছিল আমরা সেটা রাখবো না। আইনের মাধ্যমে 4 জনকেই শাস্তি দেওয়া হবে।
রাজ্যে পালাবদলের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। সেবাশ্রয় থেকে ডিজে মামলা, তৃণমূলের সই কাণ্ড সহ একাধিক মামলা হয়েছে। এবার তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত। বুধবারের মধ্যেই রাজ্যের কাছে জবাব তলব করেছে উচ্চ আদালত। সেবাশ্রয়, বিভিন্ন দুর্নীতি, ডিজে মামলা সহ একাধিক মামলায় জর্জরিত অভিষেক। রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়ের রয়েছে। একাধিক মামলার তদন্তে সিআইডি, রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তিনি। ডিজে ও সই জাল কাণ্ড মামলায় আদালতের রক্ষাকবচ রয়েছে অভিষেকের কাছে। এবার বাকি সব মামলায় রক্ষাকবচ চাইলেন তিনি। মামলাটি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠে এসেছে। কত মামলা রয়েছে তা জানতে চেয়েছে আদালত। উল্লেখ্য, আদালতের ধমকের পর আজ বুধবার ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে ডিজে মামলায় চাপে অভিষেক। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে ছোটেন যুবরাজ। বিতর্কিত ডিজে মন্তব্য তারই স্বীকার করে নেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে তিনি প্রশ্ন তোলেন। স্বীকার করে নেওয়ার পরও নতুন নমুনা সংগ্রহের প্রয়োজন কি? সেই মামলায় অভিষেককে তীব্র ভৎসনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, কখন কণ্ঠস্বর নমুনা দেবেন সবকিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, রক্ষাকবচের নির্দেশ প্রত্যাহার করব? হ্যাঁ কি না উত্তর দিন, না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। এরপরে এই দুটি আবেদন করা হয় অভিষেকের তরফে। প্রথমত, যেন এই কণ্ঠস্বর অন্য মামলায় ব্যবহার না করা হয়। দ্বিতীয়ত, ডিম যেন না ছোড়া হয়। অর্থাৎ অভিষেকের আশঙ্কা রয়েছে ডিজে মামলার নামে কণ্ঠস্বর দেওয়া হলেও নিয়োগ দুর্নীতি সহ অন্যান্য মামলাতেও তা ব্যবহার করা হতে পারে। এবার সব মামলায় রক্ষাকবচ চাইলেন তিনি। সামনেই রথযাত্রা। শহরের যে রাস্তাগুলি দিয়ে রথযাত্রা হবে সেই রাস্তাগুলি কোথাও যাতে খানাখন্দ না থাকে সেদিকে নজর রাখতে হবে প্রত্যেক থানাকে। এই বছর শহরে ৭৬টি ছোট রথ ও ৮টি বড় রথযাত্রা করবে। কলকাতার প্রত্যেকটি রথযাত্রার সঙ্গে থাকবে পুলিশ। আইন ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২০০০ পুলিশ। লালবাজারের পুলিশ কর্তা ও ডিভিশনের ডিসিরাও থাকছেন রাস্তায়। রথযাত্রা ঘিরে কিছু এলাকায় বসাতে হবে অতিরিক্ত সিসিটিভিও। প্রত্যেক থানার ওসির সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে বৈঠক করে এমনটাই নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দা। রথযাত্রার রুটগুলি যাতে মসৃণ হয় সে ব্যাপারেও পুরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন থানার আধিকারিকরা। এর আগে এই প্রত্যেক থানার ওসি ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে শহরের রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে হয় সে ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার। সেই অনুযায়ী কলকাতায় যে রুটগুলি ধরে রথযাত্রা হয় তার ম্যাপিং শুরু করা হয়েছে। নতুন কোনো রথযাত্রা বের করা হচ্ছে কিনা সেই তথ্য জানতে হয়েছে পুলিশকে। ইতিমধ্যেই কয়েকটি রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গেও আলোচনা হয়েছে। ফের একটি বৈঠকে পুলিশ কমিশনারের নির্দেশ, রথযাত্রা ঘিরে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গে প্রত্যেক থানার ওসি ও পুলিশ কর্তাদের একাধিকবার বৈঠক করতে হবে। লালবাজারের নির্দেশ, পুলিশ আধিকারিকদের রথযাত্রা রুট ধরে দিয়ে দেখতে হবে রাস্তার কোথাও যেন খানাখন্দ না থাকে। আবার রথের মাথা যেন কেবল বা তারে আটকে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটে। শহরের রথযাত্রা যাতে মসৃণ হয় সেদিকে নজর দিতে হবে পুলিশকে। রথযাত্রা ছোট বা বড় হোক প্রত্যেক যাত্রার সাথে সঙ্গে থাকবে পুলিশ। কোনো রথযাত্রার সঙ্গে কত সংখ্যক পুলিশ থাকবে তা থানায় ধার্য করবে। উল্টো রথ পর্যন্ত কোনো বিশেষ জায়গায় রথ রেখে পুজো করা হয়। কোনো ঘেরা জায়গায় রথ রাখা হলে সেই মতো পুলিশকে ব্যবস্থা নিতে হবে। অনেক জায়গায় রাস্তার উপর কোনো জায়গায় উল্টো রথ পর্যন্ত রথ রেখে দেওয়া হয়। থানাগুলিকে লালবাজারের নির্দেশ, কোনো আইন বা শৃঙ্খলা সমস্যা এড়াতে এই রাস্তা ও জায়গাগুলো কদিনের জন্য সিসিটিভি ফুটেজ দিয়ে ঘেরা দিতে হবে। ক্যামেরায় নজরদারি চালাবে থানা। গত বছর কোনো অঞ্চলে রথযাত্রা ঘিরেই কোনো সমস্যা হয়েছিল কিনা সে ব্যাপারেও খোঁজখবর নিয়েছেন শহরের প্রত্যেকটি থানার আধিকারিকরা। সেই ধরনের সমস্যা যাতে এই বছর না হয় সেই ব্যাপারে নিশ্চিত হতে হয়েছে পুলিশকে। কোনো মিশ্রিত এলাকা দিয়েই রথ গেলে যাতে সম্প্রীতি ব্যাহত না হয় সেদিকে পুলিশকেই নজর দিতে হবে। রথের মেলাগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার। তার জন্য শহরে রথের মেলায় তালিকা তৈরি করেছে প্রত্যেকটি থানা। অনেক রথের মেলায় উল্টো রথের পরও বহুদিন ধরেই চলে। প্রত্যেকটি মেলায় যাতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকে সেই ব্যবস্থাও করা হয়েছে। রথের মেলাগুলো ঘিরেই যাতে আইন ও শৃঙ্খলার কোনো সমস্যা না হয় সে ব্যাপারে বিশেষ নজর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ। তৃণমূলের আমলে বাংলায় একাধিক পুজো বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠছে, যে অভিযোগ বারবার নস্যাৎ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও এমনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকতে হয়েছিল নিউটাউনের সনাতনী দুর্গাপুজো কমিটিগুলোকে। বদলের বাংলায় এই পুজো কমিটির ঘুরে দাঁড়ানোর পালা। চলতি বছর পুজোতেই দেখতে পারা যায় নয়া চমক। উদ্যোক্তাদের তরফে তেমনই আভাস পাওয়া গিয়েছে। এবারের থিম সনাতনী থেকে বিজ্ঞান। শিল্পী সুবল পাল জানান, আমাদের সমাজের বিবর্তনের ইতিহাসকে এই থিমের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। প্রতিমায় থাকবে একেবারেই সাবেকিয়ানার ছোঁয়া। কৃষ্ণনগরের মৃৎশিল্পীকে দেওয়া হয়েছে এই প্রতিমার বরাত। নিউটাউনের সনাতনী দুর্গাপুজো কমিটি ২০২২ সালে প্রথমবার উমা আরাধনার সিদ্ধান্ত নেয়। তবে বাদ সাধে নাকি পুজো কমিটির নামে থাকা সনাতনী শব্দ।
আর তার ফলে এই পুজো থেকে নিয়ে আপত্তি জানাতে থাকে তৎকালীন শাসক তৃণমূল শিবির। আর তার সেবার অনুমতি পেতেই বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল উদ্যোক্তাদের। অনুমতির আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল পুজো উদ্যোক্তাদের। সেপ্টেম্বর মাস নাগাদ মেলে অনুমতি। কোনো ক্রমে স্বল্প আয়োজনে পুজো করতে হয়। সে বছর পুজো উদ্বোধন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুজো উদ্যোক্তা বরুণ বিশ্বাস জানান, তার পরের বছরও রীতিমতো লড়াই করেই পুজো করতে হয়। তবে পর 2 বছর তৎকালীন রাজ্য সরকারের দেওয়া লাখ লাখ টাকা পুজো অনুদান থেকে বঞ্চিত হয় এই পুজো কমিটি। যদিও কোনোদিন অনুদানের মুখাপেক্ষী ছিল না এই কমিটির সদস্যরা, নিজেদের উদ্যোগেই পুজোর আয়োজন করতেন। তৃণমূলের পেশি শক্তির কাছে নথি স্বীকার করতে হয় 2024 এবং 25 সালে। পর 2 বছর পুজো করতে পারেননি তারা। পালাবদলের পর বাংলায় আশার আলো ফিরে পেয়েছেন পুজো উদ্যোক্তারা। এবার ধুমধাম করেই পুজো করার কথা ভাবছেন তারা। বিশেষ চমক থাকবে বলেই দাবি উদ্যোক্তাদের। আগামী 24শে জুলাই খুঁটি পুজো উপস্থিত থাকবেন কার্তিক মহারাজ এবং নির্গুণানন্দ মহারাজ। এবারের থিম সনাতনী থেকে বিজ্ঞান। শিল্পী সুবল পাল জানান, আমাদের সমাজের বিবর্তনের ইতিহাসকেই থিমের মাধ্যমে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে এবং প্রতিমার থাকবে একেবারে সাবেকিয়ানা ছোঁয়া। কৃষ্ণনগরের মৃৎশিল্পীকে দেওয়া হয়েছে প্রতিমার বরাদ। এবার পুজো উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। পুজো উদ্যোক্তাদের আশা, কলকাতার সেরা পুজোগুলির মধ্যে একটি হয়ে উঠতে চলেছে নিউ টাউনের সনাতনী দুর্গাপুজো। প্রথমবার থিম পুজোর ময়দানে পা রেখেই দর্শকদের মনের দখলেই পুজো কমিটি নেবে বলে আশা তাদের।